বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের মতো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ার পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ আগামী 25শে নভেম্বর 2024 যাদের পরীক্ষা, তাদের জন্য এই মুহূর্তে হাজির হওয়া। আর এই মুহূর্তে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে গ্রামার। তো গ্রামারে তুমি কিভাবে 20-এর মধ্যে 20 তুলে ফেলতে পারবে সেটা আজকে টেকনিকগুলো বলে দেব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা খুবই সন্নিকটে এসে গেছে। ডিগ্রি তৃতীয় বর্ষ ইংরেজি সাজেশন ও উত্তর পিডিএফ মাত্র 200 টাকায় নিতে 01850774959 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS দেবে। ওকে, মাত্র 200 টাকার বিনিময়ে তুমি একদম সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাচ্ছ। হ্যাঁ, ডিগ্রি থার্ড ইংলিশে পাস করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য। এখানে প্যাসেজ, তারপরে গ্রামার, রাইটিং খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা আছে, যেটা তুমি 1 থেকে 2 দিনের মধ্যেই পড়ে শেষ দিতে পারবা। ওকে, একদিনেও এটা শেষ করা সম্ভব। তো যারা এটা এখনো অর্ডার করো নাই, অবশ্যই তারা এটা আমার কাছ থেকে নিতে পারবা। তো তার জন্য তুমি এই নম্বরে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে। ওকে, এখন মূলত আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে 20-এ 20 কীভাবে পাবা তুমি। হ্যাঁ, এখানে প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে একদম হাতে কলমে দেখায় দিব। প্রথমত আমি তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কি চেঞ্জিং ওয়ার্ড। ওকে ওকে, চেঞ্জিং ওয়ার্ড এটা আগে বলি। তো দেখো, চেঞ্জ এনি 5 অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড ওয়ার্ডস। এখানে 5 না, এখানে 4, অর্থাৎ তোমাদের তো এখানে 4 মার্কস। হ্যাঁ, অনার্স যারা তাদের হচ্ছে 5 মার্কস থাকবে, তোমাদের সেক্ষেত্রে 4 মার্কস থাকবে। এখানে 4টা ওয়ার্ডস চেঞ্জ করতে হবে। এখন যদি দেখো যে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে নাউন, তাহলে তোমাকে নাউন করতে হবে। তারপরে ভার্ব যদি লেখা থাকে তাহলে ভার্ব করতে হবে। তারপরে অ্যাডজেক্টিভ লেখা থাকলে অ্যাডজেক্টিভ করতে হবে। অ্যাডভার্ব লেখা থাকলে অ্যাডভার্ব করতে হবে। তো এইগুলো আসলে তুমি কিভাবে করবা? তো এইগুলো সম্পূর্ণ ডিরেকশন কিন্তু এই পিডিএফের মধ্যে আছে। হ্যাঁ, কৌশলগুলো আছে। আর এখানে যে এক্সাম্পলগুলা দেওয়া আছে, এই এক্সাম্পলগুলাই তোমার কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে? ওকে, তো দেখো এখানে ইরোড এই শব্দটাকে নাউন করতে বলছে। ইরোড শব্দটাকে নাউন করলে কি হয়? ইরোশন। ইরোড শব্দটাকে নাউন করলে কি হয়? ইরোশন। তো এখানে যদি তুমি লেখো যে রিভার ইরোশন ইজ এ গ্রেট প্রবলেম, তাহলে কিন্তু তোমার বাক্য হয়ে গেল। ঠিক আছে? তো তোমার বাক্যটা হয়ে গেল। তো তারপর যারা বাক্য তৈরি একদমই করতে পারো না, তাদের জন্য একটা টেকনিক বলে দিই আমি। যে এখানে শব্দটা কি? ইরোশন। তো এই ইরোশন শব্দটা লিখলা। তোমার কিন্তু যেই শব্দটা করতে বলছে, অর্থাৎ নাউন করতে বলছে, তাহলে এই নাউন যে করতে বলছে এইটাতে তোমার বাক্য তৈরি করতে হবে। আগে যে ওয়ার্ডটা ছিল ইরোড, এটা দিয়ে কিন্তু তোমার বাক্য তৈরি করতে হবে না। অর্থাৎ পরে যে ইরোশন শব্দটা হইলো, এটাতে তোমার বাক্য তৈরি করতে হবে। তো এই ইরোশন শব্দটা তুমি নেওয়ার পরে এখানে লেখো কি? ইজ লিখে দাও। ইজ লেখার পরে তুমি এখানে কি লিখে দিবা? এখানে লিখবা এ অথবা এন, যেটা হয় সেটা লিখবা। তারপরে কি লিখবা? এইটা কি করতে বলছিল? এটা নাউন করতে বলছিল, তাহলে এই নাউন কথাটা এখানে লিখে দাও। তো তোমার বাক্য তৈরির ঝামেলা কিন্তু শেষ। ওকে, এইভাবে অ্যাডভাইস, এটাকে ভার্ব করতে বলছে। অ্যাডভাইসের ভার্ব হচ্ছে অ্যাডভাইস। আই অ্যাডভাইস হিম টু গিভ আপ স্মোকিং, অথবা অ্যাডভাইস ইজ এ ভার্ব। তো বাক্য হয়ে গেল। ডিজায়ারকে অ্যাডভার্ব করতে বলছে, তাহলে ডিজায়ারেবলি, ঠিক আছে? হি ডিড দিস ওয়ার্ক ডিজায়ারেবলি, অথবা ডিজায়ারেবলি ইজ অ্যান অ্যাডভার্ব। এরপরে কংগ্রেচুলেশনকে অ্যাডজেক্টিভ করতে বলা হয়েছে। তো কংগ্রেচুলেশনের অ্যাডজেক্টিভ হচ্ছে কংগ্রেচুলেটেড। তো এখানে তুমি যদি লেখো যে কংগ্রেচুলেটেড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে? মেইনটেইনকে মেইনটেইনস বা মেইনটেইনিং হতে পারে। তো এখানে যদি তুমি দাও যে মেইনটেইনিং ইজ এ নাউন, তো তোমার অ্যান্সার কিন্তু হয়ে গেল। নর্মালকে কি করতে বলছে? নর্মালকে
ভার্ব করতে বলছে, নর্মালকে ভার্ব করলে কি হয়, নর্মালাইজ। তো এখানে যদি তুমি লেখো যে নর্মালাইজ ইজ এ ভার্ব, তাহলে তোমার বাক্যটা হয়ে গেল। হ্যাঁ, ট্র্যাজিক এটাকে অ্যাডভার্ব করতে বলা হয়েছে, ট্র্যাজিক থেকে ট্র্যাজিক্যালি, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই করলে ওটা অ্যাডভার্ব হয়ে যায়। তো ট্র্যাজিকের অ্যাডজেক্টিভ হচ্ছে ট্র্যাজিক্যাল, আর এর সাথে এলওয়াই যোগ করো, ট্র্যাজিক্যালের সাথে এলওয়াই যোগ করলে কি হয়, ট্র্যাজিক্যালি। তো এটা হচ্ছে অ্যাডভার্ব। তো তুমি যদি লেখো যে ট্র্যাজিক্যালি ইজ অ্যান অ্যাডভার্ব, তাহলে কিন্তু তোমার বাক্যটা হয়ে গেল। এছাড়া নাউন করার টেকনিক এখানে দেওয়া আছে, তারপরে তোমার নাউন করার টেকনিক দেওয়া আছে, তারপরে অ্যাডজেক্টিভ করার টেকনিক দেওয়া আছে, তারপর ভার্ব করার টেকনিক দেওয়া আছে এটার মধ্যে, এরপরে আর কি আছে, অ্যাডভার্ব করার টেকনিক দেওয়া আছে। ঠিক আছে, তো খুবই সুন্দর করে এখানে টেকনিকগুলো দেওয়া আছে। তুমি এখনও যদি এটা তোমার সংগ্রহ না থাকে তাহলে তুমি এটা সংগ্রহ করে নিতে পারো। এরপরে আমরা 4 নাম্বার টপিক, আমি এই পিডিএফ ফাইলের মধ্যে সেই টপিকগুলো রাখছি যেটা আসলে সবাই পারবে, যেটা অ্যান্সার করতে সবাই পারবে। এটা ভালো স্টুডেন্টরা অ্যান্সার করতে পারবে, এবং যারা একটু মন্দ স্টুডেন্ট বা এত ভালো স্টুডেন্ট না, তারাও কিন্তু এটা পারবে। ঠিক আছে, এই জন্য এখানে এই সাজেশনের মধ্যে আমি কিন্তু মাত্র 5টা টপিক রাখছি। এই 5টা টপিকই তোমার পরীক্ষায় আসবে, এই 5টা টপিকই তোমার পরীক্ষায় আসবে। রাইট ফর্ম অফ ভার্বস 4 নাম্বার আসবে। তো 4 মার্কসের মধ্যে তুমি 4 মার্কস কীভাবে পাবা, সেই এক্সাম্পলগুলো জাস্ট ফলো করতে হবে। হ্যাঁ, এখানে টেকনিকগুলো দেওয়া আছে, তুমি জাস্ট কি করবা, এইখানে যে আমি এক্সাম্পলগুলো দিছি এই এক্সাম্পলগুলো ফলো করে যাও, এখান থেকেই তোমার 4 মার্কস কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এইখানে দেখো যে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে একটা অতীত সময়, অতীত বুঝালে অবশ্যই ব্র্যাকেটে যে ভার্বটা আছে এই ভার্বটাকে ভার্বে পাস্ট ফর্ম করতে হবে, অর্থাৎ এটা কি হবে, রিসিভড, রিসিভ থেকে এটা কি হইলো, রিসিভড হইল। উইশ যদি থাকে এবং ইফ বা উইশ যুক্ত বাক্য যদি থাকে এবং সেখানে যদি ব্র্যাকেটে লেখা থাকে বি, বিই, বি, আমি কি বলতেছি ভালো করে শোনো, যে ইফ বা উইশ যুক্ত বাক্য যদি থাকে এবং ব্র্যাকেটে সেক্ষেত্রে যদি লেখা থাকে বি, বিই, বি, তাহলে সেখানে ওয়ার ব্যবহার করতে হবে তোমাকে। ঠিক আছে, এইটা 100% কমন, এটা তোমার 100% কমন, এটা আসবেই পরীক্ষা ইনশাল্লাহ। এরপরে ইট ইজ হাই টাইম থাকলে, ইট ইজ হাই টাইম থাকলে তোমাকে ব্র্যাকেটের ভার্বটা কি করতে হবে, স্টপ আছে এখানে, এখানে এটা ভার্ব টু করে দিতে হবে, স্টপড। ইট ইজ হাই টাইম যুক্ত বাক্যকে ভার্ব টু করতে হবে, তাহলে স্টপড হবে। ঠিক আছে, যদি দেখো যে প্রিফার্স টু আছে, প্রিফার্স টু আছে কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি করে দিবা, ভার্বটার সাথে কি করে দিবা, আইএনজি। এখানে রিডিং, রিড থেকে কি হইলো, রিডিং হইলো। এবার দেখো যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু কথাটা থাকলে তুমি কি করবা, যে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে ওই ভার্বের সাথে কি করে দিবা, আইএনজি করে দিবা, অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো এখনো আমি বলতেছি যারা এখনো এই পিডিএফটা এখনো যাদের সংগ্রহে নাই তারা দ্রুত সংগ্রহ করে নাও, কারণ পরীক্ষা একদম কাছাকাছি সময় এসে পড়েছে। হ্যাঁ, ইওর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। তো এই জন্য তোমাকে আমি বলতেছি যে এটা তুমি এখনই সংগ্রহ করে নাও। আচ্ছা, এরপর দেখো যে এস ইফ বা এস দো, এস ইফ বা এস দো যুক্ত বাক্য যদি দেওয়া হয় তোমাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে ভার্বটা থাকবে, হ্যাঁ, এস ইফ বা এস দো এর আগে কি আছে, ভার্ব ওয়ান আছে, মানে প্রেজেন্ট ফর্ম আছে। প্রেজেন্ট ফর্ম থাকলে এটাকে তাহলে পাস্ট ফর্ম করতে হয়। তো এখানে নো আছে, নো অর্থ জানা, তো এটাকে পাস্ট করে দাও, তাহলে নিউ। আর যদি এস ইফ বা এস দো এর আগে পাস্ট থাকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট অথবা ভার্ব ওয়ান থাকে, অর্থাৎ আগেরটা প্রেজেন্ট ছিল, এটা হচ্ছে পাস্ট, অর্থাৎ ভার্ব টু, ভার্ব টু থাকলে সেক্ষেত্রে কি করতে হবে, হ্যাড নন, হ্যাড নন বসাইতে হবে এই জায়গায়। ঠিক আছে, এখানে নো ভার্বটাকে তুমি কি বানাই দিবা, হ্যাড নন বানাই দিবা। সিন্স বা ফর যে উল্লেখ থাকে, সিন্স বা ফর উল্লেখ থাকলে তাহলে তোমাকে সেক্ষেত্রে লিখতে হবে হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি করতে হবে। সিন্স বা ফর উল্লেখ থাকলে হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি করতে হবে। লিস্ট কথাটা যদি থাকে, লিস্ট, LEST, এটাকে অনেকে লেস্ট পড়ে, এটা সঠিক উচ্চারণ হচ্ছে লিস্ট। তো লিস্ট কথাটা থাকলে সেক্ষেত্রে কি করতে হবে, এই যে ব্র্যাকেটে মিস কথাটা আছে তার আগে শুট বসায় দাও, তাহলে কি হয়, শুট মিস, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে গেল তোমার। ওকে, আচ্ছা, এরপরে দেখো দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর, এখানে কাম, যেহেতু এখানে বিফোর আছে, বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ভার্ব টু করতে হবে। এখানে কাম আছে, এটা কেম হয়ে যাবে।
এরপরে দি পেশেন্ট ডাইট আফটার, অর্থাৎ ভার্ব টু এর পর যদি আফটার পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ কাম আছে এখানে, তাহলে এখানে হ্যাড কাম। সিন্সটা যখন মাঝখানে পড়বে তার আগে যদি প্রেজেন্ট থাকে, সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট থাকে এক্ষেত্রে সিন্সটা মাঝখানে পড়বে। এটা কিন্তু আসলে এর সিন্সের জন্য এর আগে একটা নিয়ম অবশ্য আমরা দেখলাম, ঠিক আছে। এইখানে দেখো এখানে কিন্তু একটাই অংশ, এই বাক্যের কিন্তু দুইটা অংশ নাই, একটা অংশ। একটা অংশ যখন থাকবে তখন হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন বসায় ভার্বের সাথে আইএনজি করতে হবে। আর যদি এখানে দুইটা অংশ পাওয়া যায়, হ্যাঁ, মানে ইট ইজ মেনি ইয়ার সিন্স এটা একটা বাক্য, তারপরে আবার মিট ফার্স্ট একটা বাক্য আছে, এখানে দুইটা অংশ আছে। এই জন্য এই সিন্সের আগে যখন প্রেজেন্ট থাকবে তখন এটাকে পাস্ট করতে হবে। তো মিট থেকে মিট হইল ME-T, MEET ছিল, এখানে MET হবে। আর এভাবে সিন্সের আগে যদি পাস্ট থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাড মিট। এরপরে পরেরটা কি আছে, দি ইংলিশ স্পিক ইন ইংলিশ, দি ইংলিশ স্পিক ইন ইংলিশ। তো এখানে স্পিকই হবে, কেন এখানে ইংলিশ দিয়ে একটা জাতির নাম বোঝাইতেছে, ইংরেজ জাতি ইংরেজিতে কথা বলে, তো সেজন্য এখানে স্পিকই হয়ে যাবে, কারণ এখানে ইংলিশ বলতে সকল ইংলিশদের বোঝাইতেছে, এজন্য এখানে ভার্ব কোনো চেঞ্জ হবে না। 50 মাইলস, এখানে বি কথাটা আছে, 50 মাইলস ইজ এ লং ওয়ে। তুমি এখানে মাইলস কথাটা পাওয়ার পরে তুমি এখানে হয়তো বা আর বসাইতে চাবা, কিন্তু এখানে কিন্তু আর বসানো যাবে না। কেন যাবে না, কারণ আমরা জানি বি মানে এম ইজ আর, কিন্তু এখানে গাণিতিক সংখ্যা বোঝাইতেছে 50 মাইলস, এটা একটা গণিতের ব্যাপার এখানে, তাই না, এটা একটা সংখ্যা বোঝাইতেছে। তো সংখ্যা বোঝানোর কারণে এখানে ভার্বটাকে সিঙ্গুলার রাখতে হবে, অর্থাৎ এখানে আর না দিয়ে এখানে তোমাকে ইজ দিতে হবে। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, আমরা যখন পাউরুটি খাই এর সাথে বাটারও খাই, মাখনটাও খাই, তো এই জন্য এখানে একটা আরেকটা পরিপূরক হইলে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, অর্থাৎ এখানে ইজ বসাইতে হবে। তো এইখানে মাত্র 17টা এক্সাম্পল রাখা হয়েছে, এই 17টা এক্সাম্পল থেকে ইনশাল্লাহ তোমার আগামী 25শে নভেম্বর তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষায় 100% কমন পড়বে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসি ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেনের টেকনিক বলে দেবো এই মুহূর্তে, যে তুমি পরীক্ষার হলে হু দিয়ে তুমি দুইটা অ্যান্সার করবা, হু দিয়ে দুইটা অ্যান্সার করবা, হুইজ দিয়ে একটা অ্যান্সার করবা, এবং হোয়াই, হোয়াট, হোয়ার এগুলো দিয়ে একটা অ্যান্সার করবা। তো ডব্লিউএস অ্যান্সার করার শর্টকাট টেকনিক এর মধ্যে দেওয়া আছে, যে প্রথমত আগে ডব্লিউএসটা বসে, তারপরে অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি না থাকলে ডু, ডাজ, ডিড বসে, তারপরে সাবজেক্টটা বসে, ভার্ব বাকি অংশ বসে, তারপর প্রশ্নবোধক চিহ্ন বসে, ঠিক আছে। এখানে একটা খেয়ালি একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আই মি মাই অথবা মাইন যখন থাকবে, আই মি মাইন যখন থাকবে, তো তখন তোমাকে আয়ের জায়গায় ইউ, মায়ের জায়গায় ইউ, আয়ের জায়গায় ইউ, মিয়ের জায়গায় ইউ, এবং মাই বা মাইনের জায়গায় ইউর বসাইতে হবে। এভাবে উই, আস, আওয়ার, উইয়ের জায়গায় ইউ, আসের জায়গায় ইউ, এবং আওয়ারের জায়গায় ইউর ব্যবহার করতে হবে, এটা তোমার খেয়াল রাখতে হবে। তো দেখো কোন সময় কোন ডব্লিউসগুলো বসে, এটা এখানে দেওয়া আছে। ব্যক্তি বোঝালে হু বসে, বস্তু বোঝালে হুইজ বসে, এগুলো এখানে দেওয়া আছে কোনটার জন্য কোনটা, ঠিক আছে। এখন তোমাকে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, তুমি দেখবা যে যে 4টা কোশ্চেন আসবে, এই 4টা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটার মধ্যে তুমি এরকম পেতে পারো, প্রত্যেকটা কোশ্চেনই ব্যক্তিদা শুরু হয়েছে। তো ব্যক্তিদা শুরু হয়েছে এরকম দুইটা তুমি কি দেওয়া করবা, হু দিয়া করবা। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ এটা একটা ব্যক্তি, তো রবীন্দ্রনাথের পরে রবীন্দ্রনাথের জায়গায় তোমার কি বসাইতে হয়েছে, হু বসাইতে হয়েছে। রবীন্দ্রনাথের জায়গায় জাস্ট তুমি হু বসাই দিলা, এরপরে যা আছে তাই বসাই দিলা। ওয়াজ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ, ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ, এই কথাটা বসাই দিলা, তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসাই দিলা, বাস হয়ে গেল। এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। এবার দেখো বস্তুর ক্ষেত্রে, এইটা দিস বুকস, তো দিস বুকস এটা বইগুলো বুঝিতেছে। তো বই কি আসলে বই আসলে বস্তু, এটা কোনো ব্যক্তি না। তো এই জন্য হুইস, তাহলে এখানে হুইস বুকস আর ইউর, তাহলে জাস্ট এই দিসের জায়গায় তুমি কি বসাইলা, হুইস বসাইলা, তারপর বাকি যা আছে তাই বসাইলা, প্রশ্নবোধক চিহ্ন বসাই দিলা, হয়ে গেল। এবার দেখো যে দি নয়েজ ডিস্টার্ব মি, হ্যাঁ, দি নয়েজ ডিস্টার্ব
মি। তো এখানে নোয়েস এটা একটা বস্তু, নোয়েস এটা একটা বস্তু, এখানে তুমি হুইচ বা হোয়াট দিয়ে এটা করতে পারো। তো এখানে হোয়াট দিয়ে করা হয়েছে, হোয়াট। তারপরে এখানে দেখো ডিস্টার্ব কথাটা আছে, ডিস্টার্ব মানে এটা ভার্বের পাস্ট ফর্ম, তো এই জন্য এখানে ডিড আসছে, ডিড। এরপরে যেহেতু দি নোয়েসের জন্য এখানে হোয়াট ব্যবহার হয়েছে, তো এই সাবজেক্টটার এখানে প্রয়োজন নাই, তখন তাহলে তোমাকে বাকি অংশ লিখতে হবে। বাকি অংশ কি থাকে, মি। তো মি, মি এই জায়গায় তোমার ইউ ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার আছে দি বুক ইজ অন দি টেবল। তো এই যে টেবল এটা একটা স্থান, বইটা একটা স্থানে রয়েছে। তো এটা কোথায় আছে, টেবিলে আছে, তার মানে একটা জায়গায় আছে। তো এই টেবিল দিয়ে একটা জায়গা বোঝাচ্ছে। তো এখানে এই জন্য হোয়ার, হোয়ার এরপরে অক্সিলারি ইজ, তারপরে সাবজেক্ট দি বুক। বাকি অংশ আর লেখা লাগতেছে না, কারণ অন দি টেবলের পরিবর্তেই কি হয়েছে, হোয়ার কথাটা হয়েছে। এরপরে হি ডেলিভার্ড হিজ লেকচার ইয়েস্টারডে। তো এখানে এটা অ্যান্সারটা কি, হোয়েন, হোয়েন ডিড হি ডেলিভার হিজ লেকচার। তারপরে শি স্টাডিড হার্ড টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। হ্যাঁ, সে আসলে পরীক্ষা ভালো করার জন্য সে কি করতেছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে। তো এটা একটা কারণ বোঝাইতেছে, কারণ বোঝালে কি হয়, হোয়াই। তাহলে হোয়াই ডিড শি স্টাডি হার্ড, দ্য পেন কস্ট মি 50 টাকা। হ্যাঁ, এটা একটা দাম বোঝাইতেছে বা পরিমাণ, টাকার পরিমাণটা বোঝাইতেছে। তাহলে টাকার পরিমাণের জন্য কি, হাউ অ্যামাউন্ট ডিড দ্য পেন কস্ট। এখানে কস্ট কি, ভার্ব টু, এই জন্য এখানে ডিড ব্যবহার করতে হয়েছে। আচ্ছা এরপরে পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জটা তুমি কিভাবে অ্যান্সার করে ফেলতে পারো সেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে চাচ্ছি। তো দেখো যে রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে পুনরায় সাজানো, এটাকে তোমার পুনরায় সাজাতে হবে। 4টা এলোমেলো বাক্য দেওয়া থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা বাক্যের মধ্যে ওয়ার্ডসগুলো এলোমেলো থাকবে, এখানে ওয়ার্ডসগুলো তোমাকে সাজায় লিখতে হবে। তো দেখো এটার স্ট্রাকচারটা কি, যে এখানে মাত্র 2টা টেকনিক জাস্ট মনে রাখতে হবে তোমার, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। টেকনিক নাম্বার 1, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ এইখানে আগে তোমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, তারপরে তুমি ভার্ব খুঁজে বের করবা, তারপরে অবজেক্ট খুঁজে বের করবা। এবার এইখানে এই যে বাক্যটা আছে, হি ব্লাইন্ড এ ম্যান স, তো এই বাক্যেতে এটা এলোমেলোভাবে আছে। তো এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে হি, তো হি বসানো হয়েছে। আর ভার্ব কি, স দেখেছিল, তো এই সটাকে রাখা হয়েছে। এরপরে তুমি অবজেক্ট, অবজেক্ট কি, এ ব্লাইন্ড ম্যান, কাকে দেখেছিল, এ ব্লাইন্ড ম্যানকে দেখেছিল। কাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি অবজেক্ট পেয়ে যাবা, ঠিক আছে। তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে সাবজেক্ট আর ভার্বটা খুঁজে বের করা, তারপর তুমি প্রশ্নে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা, তাহলে তুমি অবজেক্টটা পেয়ে যাবা, এ ব্লাইন্ড ম্যান, ঠিক আছে। ওকে, আচ্ছা হি সেন্ট মি অ্যান SMS, হি সেন্ট মি অ্যান SMS। তাহলে এইখানে অ্যান SMS হি সেন্ট মি ছিল, তো এটা কি হয়েছে, হি সেন্ট মি অ্যান SMS। তো এই একইভাবে এখানে সাজানো হয়েছে। এখানে সাবজেক্ট কি, হি, আর সেন্ট হচ্ছে ভার্ব, আর SMS-টা কাকে পাঠাইছে, আমাকে পাঠাইছে, তো এখানে মি, আর কি পাঠাইছে, অ্যান SMS। তো এখানে অবজেক্ট 2টা আছে। যদি দেখো কোনো সেন্টেন্সে ব্যক্তিবাচক এবং বস্তুবাচক 2টা অবজেক্টই আছে, তাহলে ব্যক্তিবাচকটা আগে রাখবা, তারপরে বস্তুবাচক অবজেক্টটা রাখবা। এইভাবে অন স্কুল গো ফুট আই টু, এটাকে সাজালে কি হয়, আই গো টু স্কুল অন ফুট, আই গো টু স্কুল অন ফুট। এরপরে এ করাপশন বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, তাহলে এখানে কি হবে, করাপশন ইজ এ বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। মর্নিং হি গেটস আপ দি ইন আর্লি, এটাকে সাজালে কি হয়, হি গেটস আপ আর্লি ইন দি মর্নিং। এরপর দেখো কাট ট্রিজ আর্ন ডাউন মানি ম্যানি টু পিপল, এটাকে সাজাও, তাহলে কি হয়, ম্যানি পিপল কাট ডাউন ট্রিজ টু আর্ন মানি। এবার আসি রুল 2-তে। যখন তুমি দেখবা যে কোনো সেন্টেন্সে তোমার এগুলো আছে, হোয়াইল, অ্যান্ড, দ্যাট, হোয়েন, হুইচ, হোয়ার, এগুলো যখন থাকবে, তখন এইখানে বুঝতে হবে তোমাকে 2টা বাক্য কমপ্লিট করতে হবে। এরকম
এরকম এই বিষয়গুলো থাকলে বুঝতে হবে তোমাকে বাক্য দুইটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ এখানে হোয়াইল অ্যান্ড দ্যাট, হোয়েন, হুইচ, হোয়ার, এগুলো মাঝখানে চলে যাবে। যেমন এইখানে এই যে হোয়াইলটাকে মাঝখানে রাখা হয়েছে। এখন এই হোয়াইলের আগে একটা বাক্য হয়েছে আই স এ ডিড কাউ, এবং হোয়াইলের পরে একটা বাক্য হয়েছে আই ওয়াজ ওয়াকিং ইন দি ফিল্ড। ঠিক আছে, অর্থাৎ এই বিষয়গুলো হোয়াইল, হোয়ার, অ্যান্ড এগুলো থাকলে এগুলো মাঝখানে রাইখা তার আগে একটা বাক্য কমপ্লিট করতে হবে এবং তারপরে একটা বাক্য তৈরি করতে হবে। যেমন এখানে দ্যাট হয়েছে, দ্যাটটা বসছে, তাহলে এই হি থট এটা একটা বাক্য, তারপর ইট উড রেইন এটা একটা বাক্য হয়েছে। ঠিক আছে, এবার ফাইনালি চলে আসি 8 নাম্বার, পাংচুয়েশন। পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ। এটার ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া আছে যে কখন তুমি ফুল স্টপ ব্যবহার করবা, কখন তুমি ইন্টারোগেটিভ মার্ক প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবা, কখন কমা ব্যবহার করবা, কখন ইনভার্টেড কমা ব্যবহার করবা, অ্যাপোস্ট্রফি কখন ব্যবহার করবা, এক্সক্লামেশন মার্ক, এই 6টা জানলেই হবে। এই 6টা তুমি কখন ব্যবহার করবা। আবার কখন তোমার বড় হাতের বর্ণগুলো ব্যবহার করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো এখানে একটা কোশ্চেন, এটা সলভ করে দেখাচ্ছি তোমাদের যে হ্যাভ ইউ কিল্ড দি র্যাটস, দি মেয়র সেইড, দি পাই পিপার সেইড ইয়েস আই হ্যাভ কিল্ড, গিভ মি দ্য প্রমিসড মানি, হাউ ফানি ইউ আর, টেক অনলি 50, দি মেয়র সেইড। তো এই যে বাক্য এটা কি, এটার মধ্যে কোথাও কোনো ফুল স্টপ নাই, কমা নাই, প্রশ্নবোধক চিহ্ন নাই, ইনভার্টেড কমা নাই, কিচ্ছু নাই। এইগুলো তোমাকে সাজাইতে হবে এখন। তো এটার জন্য তোমাকে কি করতে হবে, এখানে দেখো প্রথমেই ছোট হাতের অক্ষর দেওয়া হয়েছে। তো তুমি মনে রাখবা যে এই পাংচুয়েশনে ছোট হাতের বর্ণ দেওয়া থাকলে সেখানে তোমাকে ওইটার প্রথম বর্ণ, সেন্টেন্সের প্রথম বর্ণটা অবশ্যই তোমাকে বড় হাতের বর্ণ রাখতে হবে। তো এখানে হ্যাভের এইচটা বড় হাতে করে দিবা, হ্যাভ ইউ কিল দ্য র্যাটস। তো এটা একটা প্রশ্ন করা হয়েছে, হ্যাভ ইউ কিল দ্য র্যাটস, তুমি কি ইঁদুরগুলোকে মেরেছো। তো এটাকে এখানে কি প্রশ্ন করছে এটা বুঝবো কেমনে, কারণ এখানে আগে অক্সিলারি ভার্ব ছিল, তারপরে সাবজেক্ট ছিল। আগে যদি অক্সিলারি ভার্ব থাকে পরে সাবজেক্ট থাকলে এটা প্রশ্ন করা হয়েছে, তাহলে এখানে এই জন্য প্রশ্নবোধক চিহ্ন করছে। তারপর কি দি মেয়র সেইড। অনেকে তোমরা মনে করো যে এখানে যে এটা মনে হয় তাহলে বড় হাতের হবো না, সেইড আছে যেহেতু এর সাথে, এর জন্য এটা কিন্তু আবার ছোট হাতের রাখতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে সেইড আছে, এই সেইডটা এখানে মেয়রটা বড় হাতের হবে, কারণ এটা একটা পদবীর প্রথম বর্ণ বড় হাতের হয়, তবে এখানে দিটা কিন্তু ছোট হাতেরই হবে। ঠিক আছে, আচ্ছা এই যে সেইড, এই সেইডের পরে ফুল স্টপ হয়ে যাবে। তারপরে দেখো দি পাইট পিপার সেইড, পাইট পাইপার সেইড, এখানে এই সেইডের পরে কমা হবে। অর্থাৎ সেইডটা যদি সেন্টেন্সের শুরুতেই থাকে তাহলে সেক্ষেত্রে কমা হয়। এরপরে ইএস এর পরে কি হয়, কমা হয়। ইএস এর পরে কমা, ইএস এরপরে আই দ্বারা আমি বুঝাইছে, যেহেতু আই দ্বারা আমি বুঝাইতেছে, আই মানে আমি, তো আই মানে আমি যদি বুঝায় তাহলে সেই ক্ষেত্রে আই বড় হাতের হয়, এটা শেষে ফুল স্টপ হবে। তারপরে পরের বাক্য কি, গিভ মি দ্য প্রমিসড মানি, এখানে মানির মধ্যে ফুল স্টপ আছে। এরপরে হাউ ফানি ইউ আর, এখানে দেখো হাউ এর পরে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, তো এই কারণে এটার মধ্যে কি হয়েছে, আশ্চর্যবোধক চিহ্ন বসছে। এরপরে দেখো পরের বাক্যটা কি, টেক অনলি 50, এখানে কি হয়েছে, ফুল স্টপ বসছে। দি মেয়র সেইড, এখানে ফুল স্টপ বসছে। এখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেইখানে তুমি ফুল স্টপ ব্যবহার করবা, হ্যাঁ ফুল স্টপ ব্যবহার করবা, যেইখানে তুমি প্রশ্নবোধক ব্যবহার করবা এবং যেইখানে তুমি আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করবা, ওই জায়গাগুলোতে অবশ্যই তোমাকে ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে। ঠিক আছে, ওই জায়গাতে তোমার ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। যেমন এইখানে প্রশ্নবোধক হয়েছে, এই জন্য এখানে এটা ইনভার্টেড কমা দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরেরটা দেখো হাউ ফানি ইউ আর, এটার মধ্যে হাউ ফানি ইউ আর, এটার মধ্যে কি হয়েছে, ইনভার্টেড কমা আছে। হ্যাঁ, কেন এগুলোর মধ্যে ইনভার্টেড কমা আছে, অর্থাৎ যখন তুমি দেখবা যে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে কোনো সেন্টেন্সে, তারপরে কোনো প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে এবং আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করেছে, ওই জায়গাগুলোতে তুমি অবশ্যই ইনভার্টেড কমা ব্যবহার করে দিবা। ঠিক আছে, তো আশা করি এইখানে যেই টপিকগুলো তোমাদেরকে দেখাইলাম, এই টপিকগুলোই তোমার 20 পাওয়ার জন্য উপযোগী। তো তার জন্য এই যে পিডিএফটা যারা এখনও সংগ্রহ করো নাই তারা দ্রুত এটা সংগ্রহ করে নিবা,
তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সঙ্গে থাকবা। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।